আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আরও নতুন একটি ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া আফরোজ রিদি। আজকে আমরা আমাদের ইংরেজি বইয়ের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে একাদশ অধ্যায়ের বেশ কয়েকটি পর্ব দেখে ফেলেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব 11.3.8 নিয়ে। আমরা লাস্ট লিফ যে গল্পটা আছে সেই গল্পটা পড়েছি এবং সেই গল্প থেকে বিভিন্ন এক্সারসাইজও করে ফেলেছি। আজকের ক্লাসে সেই গল্পটার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ আমরা সেই গল্পটা থেকে কি বুঝেছি এবং সেই গল্পটা থেকে আসলে আমরা সামারি কতটুকু লিখতে পারবো সেটাই হচ্ছে আজকে দেখার বিষয়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। 11.3.8 বলছে রিড দ্য স্টোরি আগেইন অ্যান্ড রাইট আ সামারি অফ দ্য স্টোরি ইন ইয়োর ওন ওয়ার্ড। গল্পটি আবার পড়ো এবং এর সারমর্ম লিখো নিজের ভাষায় নিজের শব্দে। ডোন্ট ফরগেট টু follow the steps of writing a summary. সারমর্ম লিখতে গিয়ে সারমর্ম লেখার ধাপগুলো অনুসরণ করতে ভুল করো না। তাহলে সারমর্ম লিখতে গেলে সারমর্ম লেখার যে ধাপ আছে অবশ্যই সেগুলো অনুসরণ করতে হবে। আচ্ছা, সারমর্ম লিখতে গেলে আমাদের যেটা করতে হবে, সম্পূর্ণ প্যাসেজটাকে ভালো মতো পড়তে হবে, A to Z সব কিছু ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে এবং পড়ার সময় যে কি ওয়ার্ডসগুলো থাকবে, প্রত্যেকটা সেন্টেন্সের একটা মেইন শব্দ থাকবে, সেই মেইন শব্দটাকে সার্কেল করতে হবে, আদারওয়াইজ আন্ডারলাইন করতে হবে। তাহলে আমরা আমাদের সারমর্মটার অনেকাংশ রেডি করে ফেলতে পারবো। তারপরে আমাদের বুঝতে হবে যে আমাদের গল্পটার আসলে ইন্ট্রোডাকশন কি, সাপোর্টিং সেন্টেন্স কি এবং আমাদের কনক্লুডিং সেন্টেন্স কি, সেটা বুঝতে পারলে কিন্তু আমরা সুন্দর করে একটা সামারি লিখতে পারবো। যেহেতু সামারি লেখার কিছু নিয়মাবলী আছে, তাহলে চলো আমরা আগে সামারি লেখার নিয়মাবলীগুলো জেনে নেই। খেয়াল করবে এখানে আমি তোমাদের জন্য টিপস ফর রাইটিং সামারি লিখে রেখেছি। প্রথমেই আমাদের স্টোরি বা প্যাসেজের 1/3 লিখতে হবে, এই জিনিসটা মাথায় রাখবো। অর্থাৎ আমরা প্যাসেজটার যতটুকু থাকবে তার 1/3 সামারি লিখব। তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা সেন্টেন্স থেকে কিওয়ার্ডগুলো বাছাই করে রাখতে হবে যে কোনটা গুরুত্বপূর্ণ শব্দ, কোনটা আমরা আমাদের সামারিতে অ্যাড করার মতো শব্দ। কানেক্টরস ইউজ করতে হবে। আচ্ছা, কানেক্টরস ইউজ করতে হবে অর্থাৎ আমরা এখানে বিভিন্ন ধরনের লিঙ্কার যেগুলোকে বলে, যেগুলোকে আমরা বাংলায় সংযোজক বলতে পারি, সেগুলো ব্যবহার করব। যেমন অ্যান্ড, হাউএভার, আগেইন, মোরওভার, অর, বাট, এরকম আরও অনেক ধরনের লিঙ্কার্স, কানেক্টরস আর সংযোজক আছে, সেগুলো ব্যবহার করব আমরা বাক্যের শুরুতে দুটি বাক্য যোগ করার জন্য বা দুটি শব্দ যোগ করার জন্য। আরেকটা জিনিস মাথায় রাখবো যে আমরা 5 থেকে 6 লাইন লেখার চেষ্টা করব। গল্প যদি বড় হয় 6-7 লাইন আর গল্প ছোট হলে 5 লাইন লিখব। আমরা 6 বা 7 লাইনের বেশি কোনো দিনই লিখবো না সামারি, তখন সেটা সামারি থেকে একটা গল্পে পরিণত হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা সেন্টেন্সগুলোকে একটু সিম্পল রাখার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যে অনেকগুলো ইনফরমেশন একটা সেন্টেন্সের মধ্যে অ্যাড করে দিতে, যেন আমাদের বারবার আলাদা আলাদা করে ইনফরমেশন দেওয়ার জন্য সেন্টেন্স লিখতে না হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। লাস্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা সামারি কিভাবে সাজানো থাকবে। প্রথমেই থাকবে সাপোর্টিং সেন্টেন্স, প্রথমেই থাকবে টপিক সেন্টেন্স, তারপরে থাকবে সাপোর্টিং সেন্টেন্স, তারপরে থাকবে কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে হচ্ছে আমাদের এই সামারিটা কোন টপিকের উপর লেখা হচ্ছে সেটা, সেই জিনিসটা আগে লিখতে হবে যে আমাদের উপরের গল্পটা কিসের উপর আর সামারিটা লিখছি আমরা কিসের উপর। তারপরে থাকবে আমাদের সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ আমরা গল্পের যেই বিষয়বস্তুগুলো দেখেছি বা যে রহস্যগুলো উদ্ঘাটন করেছি বা যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সেই ঘটনাগুলোই আমরা আসলে এই সাপোর্টিং সেন্টেন্সে তুলে ধরবো। যেহেতু অনেক ধরনের ঘটনা সংঘটিত হতে পারে একটি গল্পে, তাই আমরা সব ধরনের ঘটনা তুলে না ধরে যে ঘটনাগুলো ইম্পর্টেন্ট বা যে ঘটনাগুলো আসলে গল্পটাকে ভালো মতো বুঝতে সাহায্য করে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এবং লাস্টে লিখবো কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ গল্পের শেষের ঘটনা কি বা মোরাল অফ দ্য স্টোরি, আমরা গল্প থেকে কি বুঝলাম সেটাই হচ্ছে কনক্লুডিং সেন্টেন্সে তুলে ধরতে হবে। তার এই হচ্ছে আমাদের সামারি লেখার টিপস। তাহলে চলো দেরি না করে আমরা সামারিটা লিখে ফেলি। দেখো, আমি প্রথমেই সামারিতে একটা ইন্ট্রোডাকশন লিখেছি। ইন্ট্রোডাকশন বা টপিক সেন্টেন্সটা হচ্ছে দ্য স্টোরি ইজ অ্যাবাউট জনসি অ্যান্ড সু। স্টোরিটা কার ব্যাপারে? জনসি আর সুর ব্যাপারে। টু আর্টিস্ট, সো জনসি আর সুকে দুইজন আর্টিস্ট বা দুইজন শিল্পী, who lived together, যারা একসাথে থাকতো, on the top floor of a building in Greenwich Village in New York City, যারা গ্রিনউইচ গ্রামের নিউ ইয়র্ক শহরের সব একটা ভবনের একদম উপরে থাকতো। সেই দুইজন শিল্পীর নাম হচ্ছে, চিত্রশিল্পীর নাম হচ্ছে জনসি আর সিউ। এটাই কিন্তু আমাদের গল্পের টপিক সেন্টেন্স, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স।
টপিক কে? জনসি আর সু, আমরা কিন্তু সেটাই লিখেছি। তাহলে এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এরপরে এখন আমরা আমাদের গল্পের যে ইম্পর্টেন্ট পার্ট, জনসি অসুস্থ হয়ে যায়, জনসি অসুস্থ হওয়ার পরে সে তার সকল আশা ভরসা হারিয়ে ফেলে বেঁচে থাকার, তারপরে তার বন্ধুরা তাকে সাহায্য করে বেঁচে থাকার জন্য, অনুপ্রেরণা দেয়, তারপর সে বেঁচে ঠিকই যায়, কিন্তু তাকে যা অনুপ্রেরণা দিয়েছিল সেই লোক মিস্টার বেহারম্যান মারা যায়, এবং এরই মাধ্যমে গল্পের মধ্যে ফ্রেন্ডশিপ, স্যাক্রিফাইস প্রকাশ পায়। তাহলে এইভাবে আমরা গল্পটা সাজিয়ে ফেলবো। দেখো পরবর্তী লাইনে আমি লিখেছি জনসি ফলস ইল উইথ নিউমোনিয়া। জনসি নিউমোনিয়া হয়ে যায়। শি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করতো যে শি উইল ডাই ওয়েন দ্য লাস্ট লিফ ফলস ফ্রম অ্যান ওল্ড আইভি ওয়াইন ট্রি আউটসাইড হার উইন্ডো। সে বিশ্বাস করতো যে সে মারা যাবে যখন তার জানালার বাহিরের যে সাদা ওয়াইন গাছটা আছে সেই গাছের শেষ পাতাটা পড়ে যাবে। But her friend Sue and neighbor Mr. Beharman motivated Johnsy to recover. তারা দুজন কি করেছে? জনসিকে মোটিভেশন দিয়েছে রিকভার করার জন্য। একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু আমি প্রথমে কানেক্টর ইউজ করেছি, যেটা তো ব্যবহার করতে আমি তোমাদের বলেছি। যেমন বাটের ব্যবহার আছে, হাউ এভারের ব্যবহার আছে, এই ব্যবহারগুলো কিন্তু আমাদের করতে হবে। However, her neighbor Beharman, an artist, tricks her by painting a leaf on the wall. আচ্ছা, কথা কি দাঁড়াচ্ছে যে তার প্রতিবেশী ছিল বেহারম্যান। বেহারম্যান কি করলো? বেহারম্যান তো দেখলো গাছের শেষ পাতাটা পড়ে গিয়েছে। এখন যেহেতু জনসি মনে করে গাছের শেষ পাতাটা পড়লে সে মরে যাবে, হয়তোবা জনসি তার বেঁচে থাকার আশা হারিয়ে ফেলবে এবং সে একদিন আসলেই মরে যাবে তার আশাহীনতার কারণে। তখন বেহারম্যান ভাবলো না, গাছের পাতা পড়ে যাক, সমস্যা নেই, ওই যে দেয়ালের পাশে গাছটা আছে সে ওই দেয়ালে গাছের একটা পাতা আঁকবে, গাছটা আঁকবে। তখন বেহারম্যান কি করলো? সেই গাছের পাতা আঁকলো সেই ওয়ালের মধ্যে। তাহলে লেখায় আছে ট্রিক্স হার বাই পেইন্টিং আ লিফ অন দ্য ওয়াল, জনসি রিকভার্স। জনসি সুস্থ হয়ে গেল কিভাবে? ওই যে সে এখন হোপ পেয়েছে যে গাছের পাতা পড়ে যায়নি, একটা পাতা এখনো আছে, ঝড় হলো, বৃষ্টি হলো, তাও গাছের পাতাটা আছে। তখন সে বিশ্বাস করলো যে সে মারা যাবে না এবং সে সুস্থ হয়ে উঠলো। কিন্তু সেই ঝড়ে বৃষ্টিতে বেহারম্যান যখন পাতাটা আঁকলো, সেই ঝড় বৃষ্টির কারণে বেহারম্যান অনেক অসুস্থ হয়ে যায়, তারও নিউমোনিয়া হয়ে যায় এবং সে পরবর্তীতে মারা যায়। এখন তাহলে এখানে কি লিখবো? যে মিস্টার বেহারম্যান ডাইড প্রোটেক্টিং দ্য লাস্ট লিফ, সর্বশেষ পাতাটাকে সুরক্ষিত করতে করতে মিস্টার বেহারম্যান মারা গেল। এখন এইটাই, এতটুকুই হচ্ছে আমাদের গল্পের মেইন বডি প্যারাগ্রাফ। বন্ধুরা মোটিভেশন দিয়েছে জনসিকে বেঁচে থাকার জন্য এবং তাকে বাঁচাতে যেয়ে কি হলো? তাকে বাঁচাতে যেই হচ্ছে তার নেইবার বেহারম্যান মারা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের কি সাপোর্টিং সেন্টেন্স। তারপরে বলছে দ্য স্টোরি এক্সপ্লোরস থিমস অফ স্যাক্রিফাইস, ফ্রেন্ডশিপ অ্যান্ড দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ আর্ট। অর্থাৎ এই গল্পের মাধ্যমে কি ফুটে উঠেছে? দ্য স্টোরি অফ স্যাক্রিফাইস, ত্যাগ, কিভাবে ত্যাগ করতে হয় মানুষের জন্য, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব ফুটে উঠেছে, অ্যান্ড দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ আর্ট, এবং চিত্রকল্পের যে রূপান্তরের ক্ষমতা আছে, একটা চিত্রকল্প কিভাবে মানুষটাকে বাঁচিয়ে রাখলো সেই ক্ষমতাটাও এখানে ফুটে উঠেছে। তাহলে এটা হচ্ছে আমাদের গল্পের কনক্লুডিং সেন্টেন্স। তাহলে আশা করি আমরা সামারিটা বুঝতে পেরেছি। তাহলে আমরা সামারিটা আরেকবার পড়ছি। দ্য স্টোরি ইজ অ্যাবাউট জনসি অ্যান্ড সিউ, টু আর্টিস্ট হু লিভ টুগেদার অন দ্য টপ ফ্লোর অফ আ বিল্ডিং ইন গ্রিনউইচ ভিলেজ ইন নিউ ইয়র্ক সিটি। গল্পটি হচ্ছে দুইজন চিত্রশিল্পী সু এবং জনসিকে নিয়ে, যারা নিউ ইয়র্ক শহরের গ্রিনউইচ গ্রামের একটি ভবনের সর্বোচ্চে থাকত। জনসি falls ill with pneumonia. She believes that she will die when the last leaf falls from an old ivy vine tree outside her window. But her friend Sue and neighbor Mr. Beharman motivated Jonsy to recover. However, her neighbor Beharman, an artist, tricks her by painting a leaf on the wall. Jonsy recovers, but Mr. Beharman died protecting the last leaf. তার কিছুদিন পরে জনসি অসুস্থ হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়। সে বিশ্বাস করত তখন থেকেই যে যদি এই যে তার জানলার বাহিরে যেই গাছটা আছে ভাইন ট্রিটা, সেই ভাইন ট্রির গাছটা যখন গাছের শেষ পাতাটা যেদিন পড়ে যাবে সেদিন সে মারা যাবে। কিন্তু তার এই বিশ্বাসের কারণে সে দিন দিন আরও অসুস্থ হয়ে যেতে লাগলো এবং ডক্টর বললো যে তার বেঁচে থাকার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কিন্তু তার বন্ধু এবং তার প্রতিবেশী মিলে কি করলো? তাকে অনেক বেশি অনুপ্রেরণা দিল এবং সে সুস্থ হয়ে উঠল। কিন্তু তাকে সুস্থ করার জন্য মিস্টার বেহারম্যান তার নিজের জীবনটা দিয়ে দিল। The story explores themes of sacrifice, friendship and the transformative power of art. এই গল্পের মাধ্যমে ফুটে উঠেছে ত্যাগ, বন্ধুত্ব এবং চিত্রকল্পের যে রূপান্তরের ক্ষমতা আছে সেটা।
তাহলে আশা করি আমরা সবাই গল্পের সামারিটা ভালো মতো বুঝতে পেরেছি। আমরা চাইলে এখানে চেঞ্জেস করে লিখতে পারি। আমার এখানে আই থিঙ্ক টোটাল 7টা বা 6টা 7টা লাইন আছে, যেহেতু আমাদের গল্পটা বেশ বড় ছিল, 6-7টা লাইন ইজ এনাফ, এর বেশি বড় করব না, মেইন থিমটা তুলে আনলেই হবে। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পেরেছি ভালো মতো। আমরাও কিন্তু বাসায় এইভাবে বিভিন্ন গল্পের সামারি লেখার চেষ্টা করবো, আমাদের মূল্যায়নেও কিন্তু সামারি আসতে পারে। আমরা এখন চলে যাব 11.4.1-এ। 11.4.1-এ বলা হচ্ছে read the following story in groups compare both the stories the last leaf and the gift of life। নিচের গল্পটি পড়ো এবং দলে দ্য লাস্ট লিফ দ্য গিফট অফ লাইফ এই গল্প দুটির তুলনা করো। আচ্ছা, এখানে দুইটি গল্পের নাম আছে, একটা হচ্ছে দ্য লাস্ট লিফ যেটা আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, এবং আরেকটা হচ্ছে দ্য গিফট অফ লাইফ। এখন আমাদের দ্য গিফট অফ লাইফ যে গল্পটা আছে আগে এটা পড়তে হবে, পড়ার পরে দুইটা গল্পের মধ্যে তুলনা করতে হবে, নিচে একটা ছক দেওয়া আছে সেই ছকের উপর ভিত্তি করে। তাহলে আমরা ছকে যাওয়ার আগে গল্পটা পড়ে ফেলবো। তাহলে আসো গল্পটা দেখা যাক। আচ্ছা, দ্য গিফট অফ লাইফ অর্থাৎ জীবনের উপহার। There lived a renowned author named Sarah। সেইখানে থাকতো একজন সুপরিচিত লেখক যার নাম হচ্ছে সারা। She had a profound impact on readers with her captivating stories। তার ছিল একটা profound বিশিষ্ট ইম্প্যাক্ট প্রভাব অন রিডার্স পাঠকদের উপর with her captivating stories তার বিমোহিত গল্পের মাধ্যমে। অর্থাৎ সারা খুবই সুন্দর সুন্দর বিমোহিত করার মতো গল্প লিখত এবং সেই গল্পগুলো পাঠকদের কাছে বেশ ভালো লাগতো এবং এই জন্য সে বিশিষ্টভাবে ফেমাস ছিল বা সুপরিচিত ছিল। But her own life was marked by struggle and despair। কিন্তু সারার নিজের জীবনেই ছিল অনেক সংগ্রাম এবং অনেক despair বা নিরাশা। Sarah battled a chronic illness that left her weak and fatigued, often questioning the purpose of her existence। তাকে যুদ্ধ করতে হয়েছে একটা গুরুতর অসুখ বা অসুস্থতার সাথে, যেটা তাকে খুবই দুর্বল এবং ভঙ্গুর করে দিয়েছিল, এবং এই অসুস্থতাই তাকে প্রশ্ন করতে বাধ্য করে যে আসলে তার অস্তিত্বের কারণ কি বা সে কেন বেঁচে আছে। সে একদিন এতটাই অসুস্থ হয়ে যায়। One gloomy afternoon, while Sarah sat by her window contemplating her life, she noticed a delicate flower blooming amidst the concrete sidewalk। একদিন সন্ধ্যাবেলা, while Sarah sat by her window, যখন সারা তার জানালার পাশে বসেছিল, কন্টেমপ্লেটিং হার লাইফ, যখন সে তার জীবনের কাহিনীগুলো পুনরালোচনা করছিল বা ভাবছিল, সে দেখতে পেল যে একটা খুবই সুন্দর ফুল ফুটে আছে কনক্রিটের রাস্তার ধারে। Despite the odds stacked against it, the flower stood tall, radiating beauty and resilience। সকল ওই যে কনক্রিটের রাস্তায় কি থাকে, অনেক ইট পাথর থাকে না, সেখানে অনেক অড স্ট্যাকড ছিল। অড স্ট্যাক মানে কি, অনেক ময়লা আবর্জনা, অনেক কিছু স্তূপ মানে চাপা ছিল। তারপরেও সেখানে সেই সুন্দর ফুলটা লম্বা হয়ে সুন্দর হয়ে একদম শক্ত হয়ে নিজের ধৈর্য ধরে দাঁড়িয়েছিল সেই ফুলটা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম সারা নামের যে লেখিকাটা ছিল, সে জীবনে বেশ একটা বড়সড় অসুখের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং সেইটা নিয়ে তার যে সংগ্রাম এবং নিরাশা ছিল, এটাই তাকে অনেক বেশি দুর্বল এবং ভঙ্গুর করে দেয় এবং সে নিজেকে প্রশ্ন করা শুরু করে তার অস্তিত্বের কারণ কি। একদিন খুবই বিষণ্ণ একটি সন্ধ্যাবেলায় সারা তার জানালার পাশে বসে দেখছে যে কনক্রিটের রাস্তার পাশে একটা সুন্দর কোমল ফুল ফুটে আছে এবং তখনই সে আসলে ভাবছে যে যেহেতু এই ফুলটা সকল বাধা পেরিয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং বিকিরণ করতে পারে সৌন্দর্য এবং স্থিতিস্থাপকতা, এবং এটাই ভেবে সে ভাবছিল যে কতগুলো বাধার পরেও ফুলটা দাঁড়িয়ে আছে এবং সে ভাবলো তাহলে আমিও এটা করতে পারবো, সকল বাধার পরেও আমি স্থিতিস্থাপক হয়ে কঠোর হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো। পরের প্যারাগ্রাফে যাব। This sight struck a chord deep within Sarah's heart। এই দৃশ্যটা সারার মনে একটা গভীর প্রভাব ফেললো। She realized, she বুঝতে পারলো that just like the flower, ফুলের মতো, she had the power to find strength and beauty in the face of adversity। সে বুঝতে পারলো যে ঠিক এই ফুলের মতো সকল প্রতিকূলতা থাকা সত্ত্বেও নিজেকে শক্ত হতে হবে এবং সকল ক্ষেত্রে সৌন্দর্য, শক্তির ক্ষমতা খুঁজে বের করতে হবে, এবং সেটাও বুঝলো যে তার কাছে এই ক্ষমতা আছে যে সেই অ্যাডভার্সিটি বা সে সকল ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে পারবে।
ইন্সপায়ার্ড বাই দ্য সিম্পল অ্যাক্ট অফ নেচার, প্রকৃতির এত সাধারণ একটা বিষয় দিয়ে অনুপ্রাণিত হয়ে সারা মেড আ কমিটমেন্ট, সারা একটি প্রতিশ্রুতি নিল টু এমব্রেস এভরি প্রিশিয়াস মোমেন্ট অফ হার লাইফ, যে সে তার জীবনের প্রত্যেকটি মূল্যবান মুহূর্তকে আলিঙ্গন করবে, অর্থাৎ প্রত্যেকটি মূল্যবান মুহূর্তকে সে ভালো মতো আলিঙ্গন করবে বা ভালো মতো সেই টাইমটাকে সে ফিল করবে, সে অনুভব করবে। উইথ রিনিউড ডিটারমিনেশন, নতুন আশার সাথে সারা poured her heart and soul into writing stories that celebrated the human spirit and encouraged others to find hope amidst life's challenge. নতুন আশা নিয়ে সারা তার সম্পূর্ণ হৃদয় এবং আত্মা দিয়ে গল্প লেখা শুরু করলো, যেখানে আছে কি মানুষের স্পিরিট মানে আশা, ভরসা, উচ্চ আকাঙ্ক্ষা, তার প্রাণবন্ত যেখানে মানুষ হবে এবং যেখানে মানুষের মধ্যে সাহসিকতা থাকবে, যেখানে মানুষ আশা খুঁজে পাবে জীবনের সকল বাধা থাকা সত্ত্বেও। অর্থাৎ সে গল্প লিখতে এবং সে গল্পে থাকতো কিভাবে বাধা থাকা সত্ত্বেও জীবনে হিউম্যান স্পিরিট, মানুষের যে প্রাণোচ্ছলতা বা মানুষের যে উৎসাহ সেটা খুঁজে পাওয়া যায় এবং কিভাবে সাহসিকভাবে থাকা যায়। She penned tales of courage, love and transformative power of embracing one's unique journey. সে গল্প লিখেছে সাহসিকতার, ভালোবাসার এবং কিভাবে ক্ষমতা রূপান্তর করতে পারে মানুষের জীবনটাকে এবং সেই জিনিসগুলোকে কিভাবে আলিঙ্গন করে বাঁচতে হয় সেই জার্নিটাও সে তুলে ধরেছে তার গল্পের মাধ্যমে। সারাজ স্টোরিজ টাচ দ্য লাইভস অফ কাউন্টলেস রিডার্স। তার এই গল্প অনেক কাউন্টলেস মানে অগণিত পাঠকের মন ছুঁয়েছে বা হৃদয় ছুঁয়েছে। offering them solace and inspiration during their difficult times, এবং তার এই গল্পগুলো পাঠকদেরকে সান্ত্বনা দিয়েছে, মানে সোলেস, আর দিয়েছে ইন্সপিরেশন, অনুপ্রেরণা তাদের জীবনের কঠিন সময়। Her words became a beacon of light. তার শব্দগুলো ছিল একটি আলোর বাতি ঘরের মতো। Reminding others that every breath is a gift worth cherishing. এবং তার কাছে যে প্রতিটা নিঃশ্বাস মানুষ নিচ্ছে এটাই এমন একটা উপহার লালন করার মতো। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে এখন তুমি যে নিঃশ্বাস নিতে পারছো এটাই কিন্তু তোমার কাছে একটা উপহারের থেকে কম না। তুমি বেঁচে আছো, তুমি নিঃশ্বাস নিচ্ছ, এটাই তোমার কাছে একটা উপহারের মতো। আচ্ছা, তারপরের প্যারাগ্রাফে বলছে অ্যাজ সারা কন্টিনিউড টু ব্যাটল হার ইলনেস, সারা যেহেতু তার ইলনেসগুলো বা তার অসুস্থতাগুলোকে ব্যাটেল বা যুদ্ধের সাথে মোকাবেলা করা শুরু করেছে, শি ড্রিউ স্ট্রেংথ ফ্রম দ্য ইম্প্যাক্ট হার স্টোরিজ হ্যাড অন আদার্স। সে কি করেছে, সে এমন চিত্র অঙ্কন করেছে যেখানে কি ছিল, শক্তি ছিল, এবং দ্য ইম্প্যাক্ট অফ হার স্টোরিজ হ্যাড অন আদার্স, এবং তার এই শক্তিগুলো, তার এই আশাগুলো অন্য মানুষের যারা পড়েছে গল্পগুলো বা যারা পাঠক আছে তাদের উপর একটা বিশেষ প্রভাব ফেলেছে। ইভেন ইন হার ডার্কেস্ট মোমেন্টস, এমনকি সারার জীবনের গভীরতম সময়গুলোতেও বা মুহূর্তগুলোতেও, শি ফাউন্ড সোলেস ইন নোয়িং দ্যাট হার ওয়ার্ডস হ্যাড দ্য পাওয়ার টু ইগনাইট আ স্পার্ক অফ হোপ উইদিন সামওয়ান এলস। বলা হচ্ছে যে সে তার কথার মাধ্যমে, তার ভাষার মাধ্যমে, তার লেখার মাধ্যমে অন্যদের মনে একটা সান্ত্বনা জাগিয়েছে এবং সে নিজেই আশার যেই স্পার্ক বা স্ফুলিঙ্গ আছে সেটাকে উজ্জ্বলিত করেছে। তাই হার লাইফ বিকেম আ টেস্টামেন্ট অফ টু দ্য রেজিলিয়েন্স অফ হিউম্যান স্পিরিট। এই জন্যই তার জীবন কিসের প্রতীক হয়ে যায়, তার জীবন একটা প্রতীক বা প্রমাণ হয়ে যায় যে মানুষ তার জীবনের উদ্বেগ, উচ্ছ্বাস থাকলে, অর্থাৎ রেজিলিয়েন্স থাকলে এবং মানুষের হিউম্যান স্পিরিট থাকলে মানুষ জীবনে যে কোনো কিছু করতে পারে, এবং তার জীবনই হচ্ছে সেটার একটা প্রমাণ যে ইফ ইউ হ্যাভ হিউম্যান স্পিরিট অ্যান্ড রেজিলিয়েন্স দেন ইউ ক্যান ডু এনিথিং। দো শি ফেসড ইমেন্স চ্যালেঞ্জেস, যদিও সে অনেকগুলো বাধার সম্মুখীন হয়েছে, শি চুজ টু লিভ ইচ ডে ফুললি, কিন্তু সে ভেবেছে যে সে কি করবে, সে হচ্ছে প্রতিটা দিন ভালোভাবে বেঁচে থাকবে। ইন্সপায়ারিং আদার্স, সে অন্যদেরকে অনুপ্রেরণা দিবে টু ডু দ্য সেম, একই কাজ করতে। হার স্টোরি রিমাইন্ডস আস অল টু এমব্রেস দ্য গিফট অফ লাইফ। তার এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই জিনিসগুলো বা এই উপহারগুলো আলিঙ্গন করতে হবে। নো ম্যাটার দ্য অবস্টেকলস উই মে ফেস, ব্যাপার যে জীবনে যতই বাধা আসুক না কেন, সেটা যতই কষ্ট হোক না কেন, আমাদের জীবনের এই উপহারগুলোকে আলিঙ্গন করতে হবে এবং এটাকে উপভোগ করতে হবে। জীবনের সব বাধা ভুলে আমরা যে নিঃশ্বাসটুকু নিতে পারছি সেটাকে লালন করতে হবে, সেটা নিয়ে আমাদের হ্যাপি থাকতে হবে। এটাই আসলে গিফট অফ লাইফ, এটাই হচ্ছে আসলে জীবনের একটা
একটা উপহার। নিজের কষ্টগুলোকে, নিজের বাধাগুলোকে বড় মনে করে না দেখে সেগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে এবং অন্যদেরকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবনের নাম। তাহলে সারা যেই একজন লেখক, কিন্তু তার নিজের জীবনের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের ঘটনাটাই কিন্তু আসলে আমাদের কাছে অনেক অনুপ্রেরণার বিষয়। এখন দেখো আমরা এই গল্পটা কিন্তু পড়ে ফেলেছি, তার পাশাপাশি আমরা আগের যে গল্প আছে সেটাও পড়ে ফেলেছি, এবং এই দুইটা গল্পের মধ্যে আমরা কি পেয়েছি? এই দুইটা গল্পের মধ্যে আমরা থিম পেয়েছি, ক্যারেক্টার্স পেয়েছি, প্লট পেয়েছি, সেটিংস পেয়েছি, আর তার পাশাপাশি ইয়োর ফিলিংস আফটার রিডিং দ্য স্টোরিজ। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এইটার উপর ভিত্তি করে সিমিলারিটি এবং ডিসসিমিলারিটিগুলো তুলে ধরতে হবে। অর্থাৎ দেখো আমাদের গল্প দুইটা, একটা হচ্ছে দ্য লাস্ট লিফ এবং দ্য গিফট অফ লাইফ। এই দুইটা গল্পের এই যে থিম আছে, সেটার থিমের মধ্যে কি কোনো সিমিলারিটি আছে, ডিসসিমিলারিটি আছে, সেগুলো লিখতে হবে। ক্যারেক্টারের মধ্যে যে সিমিলারিটি আছে, ডিসসিমিলারিটি আছে, সেটা লিখতে হবে। প্লটের মধ্যে যে সিমিলারিটি ডিসসিমিলারিটি আছে, সেটা লিখতে হবে। এইভাবে আমরা এই ছকটা পূরণ করে ফেলবো। তাহলে আসো একে একে আমরা ছকটা দেখে ফেলি। প্রথমে আমাদের এখানে যেই টপিকের উপর আমরা কথা বলবো সেই টপিকগুলো আছে। যেমন আমরা প্রথমে থিম নিয়ে কথা বলবো, যে দুইটা গল্পের থিমের মধ্যে কি কোনো সিমিলারিটি আছে বা ডিসসিমিলারিটি আছে কিনা। দেখো আমাদের লাস্ট লিভ যে গল্পটা ছিল, সেই গল্পটার যে টোন ছিল সেটা ছিল পেসিমিস্টিক। পেসিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, পেসিমিস্টিক মানে হচ্ছে নিরাশাবাদ, মানে তোমার কোনো আশা নেই এখানে, নিরাশাবাদ বা নিরাশা দেখা গিয়েছে এখানে টোনে। তাহলে এটা হচ্ছে পেসিমিস্টিক টোন, অর্থাৎ হোপলেস, ল্যাক অফ উইল পাওয়ার। আর আমাদের যেটা গিফট অফ লাইফ আছে, সেটার টোন হচ্ছে অপটিমিস্টিক টোন, যেখানে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি। অর্থাৎ লেখক সারা অসুস্থ হওয়ার পরেও তার যে বেঁচে থাকার ইচ্ছা, সেটাই কিন্তু আমরা এখানে দেখেছি অপটিমিস্টিক টোন, বা যেটাকে আমরা বলতে পারি উইল পাওয়ার, ডিটারমিনেশন। আচ্ছা, ক্যারেক্টার্স বা চরিত্রগুলো এখানে কি কি আছে দেখো। দ্য লাস্ট লিফের ক্যারেক্টার হচ্ছে টোটাল 4টা। দে আর সিউ, জন সি, Doctor and Mr. Beharman. The entire story of The Last Leaf is centered on the hopelessness of John C, who was very depressed. এবং সম্পূর্ণ গল্পটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? জন সি নামক মেয়েটা যে ডিপ্রেসড ছিল, হতাশা ছিল, তার যে হোপলেসনেস ছিল, সেটার উপর ভিত্তি করে সম্পূর্ণ গল্পটা সাজানো হয়েছে। অপরপক্ষে দ্য গিফট অফ লাইফের ক্ষেত্রে আমরা এখানে দুইটা ক্যারেক্টার দেখতে পেয়েছি। একটা হচ্ছে সারা, আর একটা হচ্ছে ডেলিকেট ফ্লাওয়ার বা একটা কোমল ফুল। যে কোমল ফুলটাকে দেখে সারা আশা খুঁজে পেয়েছে নিজের জীবনে। দ্য গিফট অফ লাইফ ইজ সেন্টার্ড অন সারা, who was determined to start writing stories by taking lessons from a flower on the concrete sidewalk. সারা হচ্ছে সেই ব্যক্তি যে একটা ফুলকে দেখে নিজের জীবনে অনুপ্রেরণা নিয়ে নিজে গল্প লেখা শুরু করেছে। তাহলে আমরা ক্যারেক্টার্সগুলো তুলনা করলাম। এখন আসছে আমাদের প্লট। খেয়াল করবে আমাদের যে গল্প আছে দ্য লাস্ট লিভ, সেই গল্পের প্লটে প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা পেয়েছি জনসি গেটস নিউমোনিয়া। জনসির কি হয়ে যায়? নিউমোনিয়া হয়ে যায়। আচ্ছা, রাইজিং অ্যাকশন, ধীরে ধীরে কাহিনীটা কোন দিকে আগালো? Doctor tells Sue that Johnsy needs something to live for. Johnsy says she will die when the last leaf falls. ডক্টর সুকে বলেছিল যে জনসির বেঁচে থাকার জন্য কিছু জিনিস দরকার, কিন্তু সু বলেছে, তখন জনসি বলেছে যে গাছের শেষ পাতাটা যেদিন পড়ে যাবে জনসিও সেদিন মারা যাবে। তো এখানে কিন্তু গল্পটা এইভাবেই কিন্তু বৃদ্ধি পেয়েছে। দ্য নেক্সট মর্নিং আফটার এ স্টর্ম, তার পরের দিন সকালবেলা একটি ঝড়ের পরে, দেয়ার ইজ ওয়ান লিফ লেফট, একটা গাছের পাতা বাকি ছিল। দ্য ফলোয়িং মর্নিং দ্য লাস্ট লিফ ইজ স্টিল দেয়ার, এবং তার পরের সকালেও সেই গাছের শেষ পাতাটা জীবিত সেখানেই ছিল। ক্লাইম্যাক্স, গল্পের চূড়ান্ত পর্যায়ে, জনসি সিজ দ্য লাস্ট লিফ অ্যান্ড শি উইল লিভ। জনসি গাছের শেষ পাতাটা দেখলো এবং সে সিদ্ধান্ত নিল সে বেঁচে থাকবে। ফলিং অ্যাকশন, এবং গল্পের যেই ট্র্যাজেডির পার্টটা আমরা যেটাকে বলতে পারি, সেখানে আমরা কি দেখলাম? দ্য ডক্টর টেলস সু দ্যাট বেহারম্যান ইজ ডাইং অফ নিউমোনিয়া, যে মিস্টার বেহারম্যান নিজেই নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর এই গল্পের রিজলিউশন বা সংকল্প কি? সু টেলস জনসি দ্যাট বেহারম্যান পেইন্টেড দ্য লাস্ট লিফ, যে গাছের শেষ পাতাটা দেখে তুমি জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা পেয়েছো, সেটা আসল কোনো গাছের পাতা না, সেটা মিস্টার বেহারম্যানের আঁকা পাতা, এবং সেটা আঁকতে যেই বেহারম্যান মারা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের গল্পের প্লট। আর আমাদের গিফট অফ লাইফ এই গল্পের প্লটটা একটু দেখবো। ইন্ট্রোডাকশন আমরা দেখতে পাই সারা একটা কোমল ফুল, একটা ডেলিকেট ফ্লাওয়ার দেখলো, যেটা ফুটে আছে রাস্তার কনক্রিটের রাস্তার ধারে। রাইজিং অ্যাকশন, কাহিনীগুলো কিভাবে আগায়?
She realized that just like the flower, she had the power to find strength and beauty in the face of adversity. এবং সে বুঝতে পারলো যে ফুলের মতোই সকল প্রতিকূলতা থাকা সত্ত্বেও তাকে বেঁচে থাকতে হবে, তাকে শক্তি দেখাতে হবে। ক্লাইম্যাক্স, গল্পের চূড়ান্ত পরিস্থিতি কখন ছিল? With renewed determination, Sarah poured her heart and soul into writing stories that celebrated the human spirit and encouraged others and find hope and amidst of challenge. বলা হচ্ছে যে ক্লাইম্যাক্স বা চূড়ান্ত পর্যায়ে তখনই ছিল যখন সারা তার হৃদয় দিয়ে তার প্রাণ দিয়ে সিদ্ধান্ত নিল সে গল্প লিখবে। সে এখানে এনকারেজ করলো অন্যদেরকে তার গল্পের মাধ্যমে এবং সে নিজেও আশা খুঁজে পায়, অন্যদেরকেও আশা দেয়। এবং এই গল্পের রেজলিউশনটা আসলে কি? হার স্টোরি রিমাইন্ডস আস অল টু এমব্রেস দ্য গিফট অফ লাইফ নো ম্যাটার দ্য অবস্টেকল উই মে ফেস। অর্থাৎ তার গল্পের মাধ্যমে আমরা এটাই শিখলাম যে জীবনে যতই বাধা আসুক না কেন আমাদের নিজেদের জীবনটাকে ভালো মতো বেঁচে থাকতে হবে নিজের জীবনে, এবং সে সকল বাধার সম্মুখীন হয়ে নিজের জীবনটাকে, নিজের জীবনের কষ্টগুলোকে বাদ দিয়ে সফলতাটাকে আলিঙ্গন করতে হবে। আচ্ছা, এখন আসবো আমরা দুইটা গল্পের সেটিংয়ে। সেটিং বলতে গল্পটা সময়কাল কি, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, এটা। আমাদের যে দ্য লাস্ট লিফ ছিল সেটার সেটিং ছিল গ্রিনউইচ ভিলেজ বা গ্রিনউইচ গ্রামে। সেটা হচ্ছে ওয়াশিংটন শহরের একটা ছোট্ট অংশ, এবং এটা হয়েছে লাস্টের দিকে, মানে মাঝখানের দিকে যখন গল্পটা গেল তখন সেই গল্পটার সেটিং হচ্ছে একটা রুমে। জনসি যে রুমে থাকে সেখানে সে নিউমোনিয়াতে আক্রান্ত ছিল এবং has a view through the small panes of her window of a brick wall where a vine is shedding its last leaves। এবং গল্পের শেষের দিকে কিন্তু মানে শেষ পর্যন্ত সেটিংটা কোথায় ছিল? জনসির রুমে, যেখানে সে তার জানলার বাহির দিয়ে একটা গাছ দেখে যে গাছের শেষ পাতাটা ঝরে পড়ে যাচ্ছে। আচ্ছা, দ্য গিফট অফ লাইফ। আচ্ছা, গিফট অফ লাইফের সেটিং কি? গ্লুমি আফটারনুন, একটা বিষণ্ণ সন্ধ্যা। while Sarah sits by her windows contemplating her life, যেখানে সারা বসেছিল তার জানলার পাশে তার জীবন নিয়ে চিন্তা করছিল। তাহলে আমরা কিন্তু দুইটার সেটিং বুঝলাম যে কোন স্থানে হচ্ছে, কোন সময়কালে হচ্ছে, কোন সময়ে হচ্ছে, এই জিনিসগুলো। আর লাস্ট ওয়ান, your feelings after reading the stories। আচ্ছা, কোন গল্পটা পড়ে আমার কেমন অনুভব হয়েছে? After reading the story The Last Leaf, I felt that I should not be weak and lose hope in the adverse situations of life. লাস্ট লিফ গল্পটা পড়ে আমি বুঝতে পেরেছি যে দুর্বল হওয়া যাবে না এবং আশা হারানো যাবে না জীবনের প্রতিকূল মুহূর্তে। Rather, I should be ready to fight against the adverse situation, to overcome problems, willpower and determination play a great role. এবং আমি বুঝতে পারলাম যে জীবনের প্রতি মুহূর্তে প্রতিকূলতার সাথে লড়াই করতে হলে প্রস্তুত থাকতে হবে এবং সকল বাধা বিপত্তি প্রবলেমস সমস্যাগুলো ওভারকাম করে পেরিয়ে এসে জীবনে উইল পাওয়ার, ইচ্ছা শক্তি এবং ডিটারমিনেশন, আশা ভরসা দিয়ে জীবনের এই কাজগুলো করতে হবে। আর আমাদের অপরপক্ষে আরেকটা গল্প আছে দ্য গিফট অফ লাইফ। সেই গল্প পড়ে আমার কেমন লেগেছে? আফটার রিডিং দ্য স্টোরি দ্য গিফট অফ লাইফ আই ফেল্ট দ্যাট অ্যাডভার্সিটি ক্যান বি ওভারকাম বাই রিনিউড ডিটারমিনেশন। বুঝতে পারলাম যে আসলে এই জীবনের প্রতিকূলতা আমরা পেরিয়ে আসতে পারবো যদি আমাদের মাঝে আশা ভরসা থাকে, লাইক সারার মতো। বাই গেটিং ইন্সপিরেশন ফ্রম আ ব্লুমিং ফ্লাওয়ার অ্যামিডস দ্য কংক্রিট সাইডওয়াক, এনিওয়ান ক্যান মেক আ কমিটমেন্ট টু এমব্রেস এভরি প্রিশিয়াস মোমেন্ট অফ আওয়ার লাইফ। ঠিক একইভাবে আমরা আমাদের জীবনের প্রতিকূলতাগুলোকে বাদ দিয়ে আমরা সামনে এগোতে পারবো, ঠিক সেই ব্লুমিং ফ্লাওয়ার বা পরিস্ফুটিত সেই ফুলের মতো যেটা ছিল কনক্রিটের রাস্তার মাঝে। এবং সারার যে কমিটমেন্ট, প্রতিশ্রুতি যে সে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আলিঙ্গন করবে এবং প্রত্যেকটা মুহূর্তই তার কাছে গুরুত্বপূর্ণ এবং লালন করার যোগ্য, এই ধারণাটাই কিন্তু আসলে আমার ভালো লেগেছে, তাই না? যে আশা দেখাতে হবে। আর স্টোরির ক্ষেত্রে আমরা এখানে কিন্তু আসলে বলা যায় যে এখানে ফ্রেন্ডশিপের যে মর্মটা আমরা বুঝেছি যে একটা ভালো ফ্রেন্ড থাকা ইম্পর্টেন্ট। তাহলে নানা কারণে এই দুইটা গল্পই আসলে ভালো লাগার মতো। আশা করি আমরা ভালো মতো বুঝতে পেরেছি। এই ছকটার মাধ্যমে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। আমাদের এখানে আছে 11.4.2 যেখানে বলেছে choose a story in Bangla that has similarity with the two stories, The Last Leaf and The Gift of Life. Then mark the similarities and dissimilarities by choosing your story with these two story. বলা হচ্ছে দলে একটি বাংলা গল্প পছন্দ করো যার সাথে দ্য লাস্ট লিফ অ্যান্ড দ্য গিফট অফ লাইফ এই গল্প দুটির মিল আছে। তারপর গল্প দুটির তুলনা করো, মিল অমিলগুলো চিহ্নিত করো। অর্থাৎ এই দুইটা গল্পের সাথে এমন কি কোনো বাংলা গল্প আছে যেটার মিল অমিল আছে, সেগুলো বাছাই করে তোমাদের মিল অমিল খুঁজতে হবে। এই কাজটা অবশ্যই তোমরা নিজেরা তোমাদের শ্রেণীকক্ষে দলগতভাবে করতে পারবে। আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করবো এবং এই 11 অধ্যায় এই পর্বের মাধ্যমে শেষ হচ্ছে। এই পর্বে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি শিখলাম একটু রিকল করা যাক। প্রথমে আমরা জেনেছি কি কি ধরনের স্টোরি থাকতে পারে, কোনটা মিস্ট্রিয়াস হতে পারে, কোনটা
আমাদের কাছে একটা হিস্টোরিক্যাল গল্প হতে পারে, কোনটা শর্ট স্টোরি, কোনটা ড্রামা, সব কিছু জেনেছি। তারপরে আমরা দেখেছি অনেকগুলো গল্প এবং সেই গল্পগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করেছি কোনটা হিস্টোরিক্যাল, কোনটা আমাদের কাছে হচ্ছে মিস্ট্রি, এই সবগুলো বুঝে বুঝে আমরা গল্প থেকে আইডেন্টিফাই করেছি। তারপরে আমরা দ্য লাস্ট লিফ গল্পটা পড়েছি এবং সেই গল্পের বিভিন্ন এক্সারসাইজ করেছি। তারপরে আমরা দ্য গিফট অফ লাইফ এই গল্পটিও পড়েছি এবং আমরা ওইখান থেকেও এক্সারসাইজ করেছি। এরই মাধ্যমে আমাদের এই 11 নম্বর অধ্যায়টি শেষ হচ্ছে। যারা যারা সম্পূর্ণ ক্লাসটি করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।